নয় দফাগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা চলতে থাকে। আব্দুল কাদেরকে বলে আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইনপুট সে এখানে দেয়। তখন আব্দুল কাদের যে সাহস অবস্থা নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল, কারণ তখন এটা হলো মানে নয় দফা কারণ আমি একটা প্রেস রিলিজ দেওয়া, তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো। এবং আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। তখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেলে কি করতে হবে তার প্রস্তুতি আমরা নিয়ে রেখেছিলাম। আমরা তখনই নয় দফার এই যে খসড়া, আমাদের একটা গ্রুপ ছিল, অনেকগুলো গ্রুপের সাথে আমরা কানেক্টেড ছিলাম। তো তখন এই নয় দফার খসড়াগুলো আমরা তখন তৈরি করেছিলাম এবং নয় দফাগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে নেতা থাকুক আর না থাকুক যেন আন্দোলনটা চলতে থাকে। তো ওইভাবে নয় দফাগুলো তৈরি করা হয়েছে। তো 18 জুলাই সম্ভবত 8টা 40-এর দিকে সম্ভবত এরকমই তখন ইন্টারনেট ব্ল্যাক আউট। এর আগ পর্যন্ত আমরা আসিফ মাহমুদের সাথে আমার কথা হয়, তখন আমরা কর্মসূচি ঠিক করতেছিলাম কি দেওয়া যায় এবং কন্টেন্ট শাটডাউন এটা অব্যাহত থাকবে এবং কর্মসূচি আর কি দেওয়া যায় এগুলো নিয়ে আলাপ হচ্ছিল। ওই সময় হঠাৎ করে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেছে এবং ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়েছে আপনারা ফিল করছেন কিনা হঠাৎ করে দুনিয়া অন্ধকার। এখন তো আমরা মোটামুটি একটা মেসেজ ধুম করে পাঠিয়ে দিচ্ছি আমেরিকাতে, যেখানে আছে কমিউনিকেশন খুব ইজি। যখন ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গেল মনে হচ্ছে কি হচ্ছে না হইতেছে কিছু বুঝতেছি না, মুহূর্তের মধ্যে ডিসকানেক্ট। এবং এই আন্দোলনটা পুরোটা ছিল সোশ্যাল মিডিয়া বেস। সোশ্যাল মিডিয়ায় যে কোনো বিষয় কোথায় কিছু হইলে সাথে সাথে এটা আপডেট আমরা পাচ্ছি না। কিন্তু যখন ইন্টারনেটে ব্ল্যাক আউট হয়ে গেল এবং কারফিউ জারি হলো তখন সব কিছু ডিসকানেক্ট। তো তখন অফলাইনে যোগাযোগ করার চেষ্টা করলাম, নাম্বারগুলো বন্ধ পাচ্ছি, যাদেরকে ফোন দিচ্ছি। তো পরবর্তী দিন 19 তারিখ তখন আমরা সকালে চেষ্টা করতেছিলাম, আমরা সকাল থেকে রিচ করতে পারতেছিলাম না। পরবর্তীতে প্রথমে আমার মোসাদ্দেকের সাথে কথা হয়, সে সহ সমন্বয়ক ছিল, সে মোহাম্মদ করেছিল, আমি ফোন দিই। পরবর্তীতে তাকে কাটাবনের এদিকে আসতে বলি, ওইখানে একটা অফিস ছিল, ওখানে আমরা বসি। এরপরে চেষ্টা করছিলাম, পরে আব্দুল কাদেরের সাথে কথা হয় এবং আব্দুল কাদেরকে আমরা ইনফর্ম করি। আমার সাথে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এখন বর্তমান সভাপতি সৈয়দ মোহাম্মদ ফরহাদ ছিল, সাথে সিদ্ধাতুল্লাহ ভাই ছিল সাবেক সভাপতি, আমরা আরো 5-6 জন ছিলাম। তা আমরা বসে এই 9 দফাগুলো তখন ড্রাফট করি। এরপর আব্দুল কাদেরকে বলে আব্দুল কাদের রাজি হয় এবং তার কিছু ইনপুট সে এখানে দেয়। তখন আব্দুল কাদের যে সাহস অবস্থা নিয়েছিল এবং সে রাজি হয়ে গেছিল, কারণ তখন এটা হলো মানে 9 দফা কারণ আমি একটা প্রেস রিলিজ দেওয়া, তখন এটা আগুন নিয়ে খেলা করার মতো। তো সে যে সাহসের পরিচয় দিয়েছিল, তো এটা অবশ্যই এই আমাদের পুরো আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট ছিল। তো আব্দুল কাদেরকে বলার সাথে সাথে আব্দুল কাদের রাজি হয়ে গেছিল। তো পরবর্তীতে আমরা 9 দফাগুলো তৈরি করার পর অফলাইনে টেক্সট করে প্রথমে তাকে পাঠানো হয় এবং ফোনে বলা হয় এবং এর নামে সবার কাছে যাবে এটা কনফার্ম করা হয়। তো পরবর্তীতে এই 9 দফা যখন আমরা দিব তখন আমরা দেখতে পাচ্ছি, আমি প্রথমে জুমা নামাজ পড়ে ধানমন্ডি থেকে জনতার স্রোত শুরু হয়ে গেছিল, মিছিল নিয়ে সবাই সায়েন্স ল্যাব থেকে কাটাবন এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং হাসিনার পেটোয়া বাহিনী নির্বিচারে গুলি করতেছিল, হেলিকপ্টার থেকে তখন গুলি করতেছিল এবং যাত্রাবাড়িতে ইতিমধ্যে মুক্তিকামী জনতা নেমে গেছে, রামপুরায় মুক্তিকামী জনতা নেমে গেছে, সাভারে অলরেডি মুক্তিকামী জনতা নেমে গেছে। এই সব কিছু আবার সমন্বয় করার জন্য আমরা একটা অফলাইন যোগাযোগের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম এবং এই অফলাইন যোগাযোগের জন্য আমাদের সিদ্ধাতুল্লাহ ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পাশাপাশি আমাদের একটা ডকুমেন্টেশন টিম তখন থেকে আমরা রেডি করেছিলাম, যখন যেখানে যা কিছু হচ্ছে আমাদেরকে টেক্সট করে পাঠানো এবং এগুলো সবকিছু ক্যাপচার করা। পাশাপাশি আমরা তখন আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি, ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে লাশের সারি। তো এই লাশগুলো যেন এটাকে লোকানোর চেষ্টা করা হচ্ছিল এবং তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল না। তখন এই তালিকাগুলো তৈরি করা এবং তাদের ট্রিটমেন্ট এনশিওর করা, এটার জন্য যতভাবে পারা যায় আমরা চেষ্টা করছিলাম। এবং পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুমা নামাজ পড়ে যখন যারা মুসল্লিরা আসতেছিল তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা স্বাভাবিক অবস্থান করছিল। ওই দিন মোল্লা ফারুক এহসান ভাই নাগরিক কমিটি ওনাকে নির্যাতন করে শাহবাগ থানায় দেয়। সাথে আমাদের মিফতাহুল মারুফ নামে আরেকজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হামলা করার পর পরবর্তীতে সে দূরে চলে আসতে পারে। তখন আমরা সাংবাদিকদের ফোন দিই, কিন্তু কেউ সাহস করতে পারতেছিল না, খুবই ভীতিকর তখন ভয়াবহ একটা পরিস্থিতি ছিল। এই সময়ে আমরা 9 দফাগুলো তখন আব্দুল কাদের যেখানে ছিল তখন থেকে প্রথমত যেহেতু তার নামে যাবে সেফ হোমের ব্যবস্থা করা হয়, পাশাপাশি ভিডিও আকারে নেওয়া হয়। এরপরে ওই যাত্রাবাড়ির ওই জায়গা থেকে বাইকে করে এই ভিডিও বার্তাগুলো নিয়ে আসা হয়, নিয়ে এসে আন্তর্জাতিক মিডিয়াগুলো এবং দেশীয় যে মিডিয়াগুলো আছে সেখানে দেওয়া হয়। পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিক যারা আছে তাদেরকে ফোন করা হয়, তারাও জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাস সাংবাদিক তখন মেহেদি সোহান আমার সাথে সাক্ষাৎ হয় বাংলা মোটরে, তাদের কাছে আমরা 9 দফার যে প্রিন্ট কপি এটা দিই, গ্রুপে সেন্ড করি। পাশাপাশি যে বাকি সাংবাদিক ছিল তাদের কাছে আমরা এই 9 দফাগুলো প্রেরণ করি এবং এটা খুব টাফ সিজন ছিল। এখন যত সহজে আমি এক্সপ্লেন করতেছি অত সহজ ছিল না, জীবনের ঝুঁকি। আমরা যখন করতেছিলাম পাশে দেখতে পাচ্ছি লাশের সারি আসতেছে এই অবস্থায়,
আমাদের এই 9 দফা কর্মসূচিগুলো আমাদেরকে হচ্ছে সব জায়গায় ছড়িয়ে দিতে হয়েছে। এবং ওই সময় যখন 9 দফাগুলো দিচ্ছিলাম, ইন্টারেস্টিংলি আপনারা যদি ওই সময় স্যাটেলাইট মিডিয়াগুলো দেখেন, ক্রমাগত তখন তারা প্রপাগান্ডা চালাচ্ছিল। তখন এই 9 দফাকে একটু মডারেট করে 8 দফা করা হয়েছে। 8 দফা করে হাসিনার ছাত্র হত্যার দায়ে নিয়ে তুমি হাসিনা জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া, এই অংশটাকে বাদ দিয়ে তারা 8 দফা তৈরি করে, যেটার মাধ্যমে তার আলটিমেটলি তার মসনদে কিছু হবে না, অথবা তার পার্টির কিছু হবে না। এবং এই 8 দফাকে তারা বিভিন্নভাবে এস্টাবলিশ করার চেষ্টা করে। কিন্তু আমরা আন্তর্জাতিক মিডিয়া এই জায়গায় প্রচুর হেল্প পেয়েছিলাম। আমাদের যে অ্যাপির অফিসে গিয়েছিলাম, ওই জায়গায় আমরা আমাদের হেল্প করেছিলাম। এবং ওই সময় এখানে নেট ছিল, সব জায়গায় নেট না থাকলে ওইখানে নেট ছিল। এবং এর মাধ্যমে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে আল জাজিরাতে 9 দফা ছাপায়, যার মাধ্যমে এটা এস্টাবলিশ হয়। এবং এই 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত প্রতিদিন আমরা অফলাইনে বিকাল 2:30 থেকে হচ্ছে 3:30টার মধ্যে আমরা প্রতিদিনই প্রেস রিলিজ পাঠাইছি। এবং আমার একটা নাম্বার এখনো আছে, ওই নাম্বার থেকে আমরা প্রতিদিনই ক্যাম্পাস সাংবাদিক থেকে শুরু করে সবাইকে আমরা এই 9 দফা এবং প্রতিদিনের কর্মসূচিগুলো আমরা পাঠাইছি। খুব কম সংখ্যক, প্রতিদিন 3-4টা পত্রিকা আসতো, বাকিগুলোতে বিভিন্ন ধরনের প্রপাগান্ডামূলক নিউজগুলো আসতো। তো একই সাথে পলিসি মেক করা, একই সাথে সবার সাথে সমন্বয় করা এবং মাঠ পর্যায়ে সমন্বয়, এই সব কিছুতে আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি। কিন্তু এখানে এগুলো খুবই তুচ্ছ। সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ছিল এখানে আমাদের যাত্রাবাড়ির আমাদের শহীদদের, উত্তরা শহীদদের, রামপুরা শহীদদের, সারা দেশে আমাদের যে কৃষক, শ্রমিক, আপামর ছাত্র জনতা সমন্বয় থেকে শুরু করে ডান বাম পলিটিক্যাল পার্টির যারা নেতৃবৃন্দ আছে, ছাত্র নেতৃবৃন্দ আছে, তারা যেভাবে রাজপথে নেমে পড়েছিল মুক্তির দিশায়, এখানে তাদের মূল স্টেক, এখানে তাদের গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন। এর বাইরে আমরা কিছু কাজ, ছোট কিছু কাজ করার আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে। তো এইভাবে মোটামুটি আমাদের পুরো আন্দোলনকে যেতে হচ্ছে। আর অনেকগুলো হিস্ট্রি আছে। এবং যখন আরেকটু আমি শেয়ার করি, যখন হলো আব্দুল কাদের নামে লাগাতার 3 দিন 22 তারিখ পর্যন্ত যখন প্রেস রিলিজ গেল, আব্দুল কাদেরকে হন্য হয়ে এজেন্সি লোকরা খুঁজতেছিল সে কোথায় আছে, কোথেকে এগুলো আসতেছে, বারবার এত প্রেশার ক্রিয়েট করার পরে প্রতিদিনের প্রেস রিলিজ আসতেছে। তখন আমরা চিন্তা করলাম আমরা বিকল্প আমরা মুখপাত্র তৈরি করে রাখবো, যার নামে প্রেস রিলিজ যাবে দ্বিতীয় সারি সমন্বয়কদের মধ্যে। তখন আব্দুল হান্নান মাসুদকে আমাদের বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান নাসিম ওর সাথে যোগাযোগ করে, ওর বাড়ির সাথে আব্দুল হান্নান মাসুদের বাড়ি, এবং ওর ভাই আব্দুল গাফফার জিশান, সে ছাত্রদল করতো, তার সাথে আমার যোগাযোগ হয়। পরবর্তীতে তার থ্রুতে আমরা আব্দুল হান্নান মাসুদকে রিচ করতে পারি। পরবর্তীতে আব্দুল হান্নান মাসুদকে 22 তারিখ থেকে আমরা সেফ হোমে রাখার ব্যবস্থা করেছিলাম। এই 22 তারিখ থেকে পরবর্তীতে জিশান আব্দুল হান্নান মাসুদের সাথে ছিল, এবং ওইখান থেকে 25 তারিখ পর্যন্ত একসাথে বিভিন্ন বাসায় ছিল। পরবর্তীতে 26 তারিখ থেকে তো সাইর ভাই তার একটা লেখার মধ্যে মোটামুটি ঘটনাগুলো উল্লেখ করেছেন। তারা যখন হাসপাতালে ছিল, হাসপাতালে থাকা অবস্থায় তাদেরকে এজেন্সি পুরোই ঘিরে ফেলে। পরবর্তীতে ওইখান থেকে বের করাটা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। তখন জিশান এবং হচ্ছে তাহমিদ, জিশান এবং মুসাদ্দিক, এই দুজনকে আমি পাঠাই। তাদেরকে আমরা হচ্ছে গণহত্যার যে গত এক সপ্তাহে 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার যে ডকুমেন্টেশন গুলো আছে এবং শহীদদের আমরা একটা তালিকা করেছিলাম, সেই তালিকা সহ হাসপাতালে পাঠাই। এবং কুয়েত মন্ত্রী হাসপাতালে আমাদের আশেপাশে যারা জনশক্তি ছিল তাদেরকে আমরা নক করি, তারা ওখানে যায়। পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে আসি 3টা। এরপর ওইখান থেকে প্রথমে প্ল্যান ছিল ওখানে একটা প্রেস কনফারেন্স করার, কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সব মিলে ওই কনফারেন্স করার মতো অবস্থা ছিল না। এবং ওই দিন হচ্ছে দুপুরের দিকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নাহিদ, আসিফ এবং হইল আবু বকর মজুমদারকে আবার ডিবি কার্যালয়ে তুলে নেওয়া হয়। এই অবস্থায় যদি আব্দুল হান্নান মাসুদ, রিফাত রশিদ, মাহিন সরকার তাদেরকে যদি তুলে নেওয়া যাওয়া হয়, তখন আন্দোলনটা চালানো অনেক কঠিন হয়ে যেতে পারে। তখন আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল দ্বিতীয় সারি যারা সমন্বয় আছে তাদেরকে সেফ হোমে নিয়ে যাওয়া। তো এই অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়ার পরে অনেকগুলো স্টেক হোল্ডারের সাথে একই সময় যোগাযোগ করতে হয়েছে। পরবর্তী তাদেরকে সেফ হোমের বর্ণনা সাহেব ভাই দিয়েছেন। তো একই সাথে সাহেব ভাই সহ আরো অনেকগুলো স্টেক হোল্ডার এখানে আমাদেরকে হেল্প করেছে। তো সামগ্রিকভাবে সবার স্বতঃস্ফূর্ত কোঅপারেশনের মাধ্যমে এবং সমন্বয়করা যে সাহসিকতা দেখিয়েছে, এই সাহসিকতার মাধ্যমে তাদের চাইলে তারা নেগোশিয়েট করতে পারত, কিন্তু নেগোশিয়েট করে না। তারা সাহসিকতার মাধ্যমে এবং আমাদের শহীদদের তাদের আত্মত্যাগের মাধ্যমে, তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে, ফতে গণভোটের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো এখানে লম্বা স্টোরি আমি লিখতেছি ইনশাল্লাহ। এবং আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এই স্টোরি একটা অংশ। এখানে যারা আছেন প্রত্যেকে আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন করেছেন, পলিসি মেক করেছেন। এই আন্দোলনটা 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এটা কোনো একক ব্যক্তির এখানে কোনো আন্দোলন না। এটা এদেশের আলেম ওলামা থেকে শুরু করে ডান বাম পলিটিক্যাল পার্টি, সমন্বয়, কৃষক, শ্রমিক, কওমি, আলিয়া, পাবলিক প্রাইভেট
রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক, এই সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে, সবার স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি। সুতরাং এটাকে যেন আমরা কোনো একটা একক গ্রুপের মধ্যে আমরা যেন সীমাবদ্ধ না করি। তা আমরা যে যা করেছি, যা দেখেছি, আমরা আমাদের জায়গা থেকে আমরা শেয়ার করবো, যেন এখানে মিথ্যা ইতিহাস রচিত না হয়। একটা গ্রুপ এটাকে মিথ্যা ইতিহাস রচনা করার চেষ্টা করছে এবং এটাকে কোরাপ্টেড করার চেষ্টা করতেছে, আমরা এটা হইতে দিব না। সত্য ইতিহাস, সত্য জানার অধিকার সবার আছে, সেই সত্যকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। তো এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যে শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় করে বলছিলেন, কিন্তু একটা জিনিস মিসিং। আচ্ছা, এখানে আরেকটা 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত এইখানে মানে এই টাইম গুলো ছিল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং এই টাইম গুলোতে অনেকগুলো কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিল। এবং প্রতিনিয়ত আমরা ওই সময় আমরা শহীদের আকাঙ্ক্ষা লালন করতাম, শহীদ হওয়ার জন্য আমরা নামতাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নাই, কিন্তু পরবর্তীতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি আবার আমাদেরকে নামতে হয়, আমরা নামবো এবং আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।